কেটে যায় বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনে ইবতিসাম একবারের জন্য বাড়ি ফেরেনি। আর ইনায়ারও মন ভালো নাই, খাওয়া দাওয়া করে না ঠিকমতো, চোখের নিচে দাগ পড়ে গেছে। বাড়ির সবারই চোখে পড়ছে ব্যাপারটি। বাড়ির ছেলে বাড়ি ফিরছে না, আর এদিকে বাড়ির বউটারও কি একটা অবস্থা। যদিও এসব ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত ব্যাপার। মিসেস রেহেনা তাও ইনায়াকে ডেকে বলছে সমস্যা হলে মিটিয়ে নিতে। আহান ইবতিসামের সাথে এতদিন কাজ করছে, সে একটু হলেও বুঝতে পারে, তাই ইবতিসামকে বলে, বস, আমি জানি ম্যাম আর আপনার মধ্যে সমস্যা হয়েছে, আর আপনার অবস্থা ভীষণ খারাপ। প্লিজ খুলে বলুন কি হয়েছে। ইবতিসাম বলে সবটা। ইনায়া ভুল বুঝেছে। আহান সব শুনে ইনায়ার কাছে যায়, গিয়ে বলে, ম্যাম, আমি জানি স্যার আপনাকে কতটা ভালোবাসে, আর আপনি আসার পর স্যার অন্য কোনো মেয়ের সাথে একটা দিনের জন্যও রাত্রি যাপন করেনি। আর না সেদিন কিছু হয়েছে, সবটা ভুল বোঝাবুঝি ছিল। খুলে বলে ক্লাবের কথাগুলো সেদিনের। তিয়াশা খেয়াল করে ইনায়ার এই অবস্থা, আর ইবতিসাম ও বাড়ি আসে না। ইয়ানা ভাবি, আসলাম। আরে তিয়াশা, ভেতরে এসো। ভাবি, কিছু কথা ছিল। আমি জানি তোমার আর ভাইয়ার মধ্যে কিছু সমস্যা হয়েছে, আর তুমি হয়তো ভাইয়াকে মেনে নিতে পারছো না। ভাবি, আমি বোন বলে বলছি না। ভাইয়া ভালো মনের মানুষ, আর তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি জানো না ভাইয়া তোমাকে ভালোবাসার পর কতটা পরিবর্তন হয়েছে। আগে কখনো বাড়ির সবার সাথে খেত না, আর তুমি আসার পর ডাইনিং টেবিলে একসাথে খাবার খায়। আর তোমাকে নিয়ে কত ভাবে তুমি জানো না। আমাকে আলাদা করে ডেকে বলে গেছে তোমার কি লাগবে না লাগবে সব খেয়াল রাখতে। তুমি আমি সমবয়সী, বন্ধুর মতো, তাই আমাকে নিঃসংকোচ বলতে পারবে সব। যে ভাইয়া নাকি কখনো কারো পরোয়া করতো না, কারো কথা শুনতো না, সবকিছু জোর করে নিজের করে নিত, আর সেই ভাইয়া দেখো তোমাকে কত সময় দিয়েছে। আমার মনে হয় তুমি একমাত্র মেয়ে যাকে ভাইয়া বোঝার চেষ্টা করেছে, আর তোমার প্রায়োরিটি অনেক ভাইয়ার কাছে। মনে আছে সেদিন বাগানে আমি আর তুমি গাছ লাগাচ্ছিলাম, আর কিছু বখাটে ছেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, দূর থেকে তোমাকে দেখে বাজে কথা বলছিল। ভাইয়ার কান অব্দি চলে গেছে। ওদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল একদম। সবচেয়ে বড় কথা, ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। প্লিজ তুমি মেনে নাও ভাইয়াকে। বলে তিয়াশা নিজের কামরায় চলে যায়। যে মানুষটা আমায় ভালোবেসে এত পরিবর্তন হতে পারে, তাকে কেন আমি সুযোগ দিব না? আমি আসছি মিস্টার ইবতিসাম। ইবতিসাম বসে আছে বেলকনিতে, এক হাতে মদের বোতল আর এক হাতে জ্বলন্ত সিগারেট। সেই সময় বড় মাস্টার বেডরুমের দরজা খুলে প্রবেশ করলো এক মানবী, যার পদধ্বনিতে বক্ষ পিঞ্জরে আঘাত হানল। অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখলে ইবতিসাম ভাবেনি ইনায়া আসবে। আমি এসেছি আপনার কাছে। আপনার ভালোবাসা আমায় এখানে টেনে এনেছে। কথাগুলো অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল ইনায়া। ইবতিসাম এতক্ষণ ইনায়াকে দেখছিল, মনে হলো মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি এসে পড়েছে। কাছে এসে ইনায়াকে একদম কাছে টেনে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ঠোঁটের মিলন ঘটল। পান করল প্রেয়সীর অমৃত সুধা। সেকেন্ড গড়িয়ে মিনিট অতিক্রম হলো। ঠিক কতক্ষণ সময় ঠাহর করা গেল না। এরপর ইবতিসাম ছেড়ে দিল ইনায়াকে। ইনায়ার দিকে তাকিয়ে দেখলো বুকটা খাখা করে উঠল। মেয়েটার এই হাল কেন? সে কি খাওয়া দাওয়া করেনি? তাহলে আমার সুখেই এই হাল ওর? ভাবতেই স্মিত হাসির রেখা দেখা দিল ইবতিসামের মুখে। আমি আপনাকে মন থেকে মেনে নিয়েছি ইবতিসাম। এই প্রথম ইনায়া ইবতিসামের নামে ডাকল। ইবতিসামের কাছে মনে হলো এত সুমধুর ধ্বনি আগে শোনেনি সে। তার নামটি এই কণ্ঠে এত সুন্দর লাগলো, বক্ষ পিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল। আচ্ছা, এই মেয়ে আমাকে আর কতভাবে ঘায়েল করবে? হুস, কোনো কথা নয়। বলেই ইনায়াকে বেডে নিয়ে গেল এবং ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তুমি জানো, আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে ছোঁয়া তো দূর, অন্য কোনো নারী দিকে ফিরেও দেখিনি। আমি এমনটা ছিলাম না জানো। লন্ডনে যখন পড়তে গেলাম, সেখানে থাকা ইউনিভার্সিটির তরুণীরা নিজে থেকে আমার সাথে রাত কাটাতে চাইত। আমি সুদর্শন হয় আমি থাকতাম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিন একটা ক্লাবে গিয়েছিলাম, সেখানে থাকা আমারই ক্লাসমেট ছলনা করে ড্রাগস দিয়ে দিয়েছিল আমাকে, আর আমি হিত হিত জ্ঞান হারিয়ে ইন্টিমেট হয়ে পড়ি। আমি ছিলাম একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চাহিদা আমার মধ্যে ছিল। সব পুরুষের পক্ষে সম্ভব হয় না যখন নিজে থেকে কোনো নারী এভাবে ইন্টিমেট হতে চায়। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়, কয়জনই বা পারে। তবে কারো ভালোবাসায় আসক্ত হয়ে গেলে সেই পুরুষই হয়তো নিজেকে বদলে ফেলতে পারে,
এভাবেই আমার জীবনের একটা কালো অধ্যায় শুরু হয়। তবে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। ইনায়া একটু নড়ে চড়ে উঠল। কাম ডাউন বোন, আমাকে একটু ঘুমোতে দাও না প্লিজ, অনেক দিন ঘুমাই না আমি। এই বলে চোখ বোঝে ইবতিসাম। ইনায়া ইবতিসামের বলা কথাগুলো ভাবছিল আর ইবতিসামের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ইবতিসামকে দেখে মনে হচ্ছে কতকাল পর ঘুমিয়েছে যেন, নিষ্পাপ শিশুর মতো লাগছে একদম। ইনায়া সকালে উঠে নাস্তা বানায়, নিজ হাতে ইবতিসামকে খাইয়ে দেয়। সারাদিন ইনায়া আর ইবতিসাম একসাথেই ছিল। ইবতিসামের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা ইনায়াকে বলছে, আর ইনায়া ইবতিসামের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। সন্ধ্যা দিকে ইবতিসাম একটু বাইরে যায় কাজ আছে বলে। ইনায়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে বাইরে বৃষ্টি দেখছে। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরে শুয়ে দিক, বৃষ্টিতে ভিজবে। হ্যাঁ, ইনায়া এখন বৃষ্টিতে ভিজবে। দৌড়ে চলে যায় ছাদে বৃষ্টিতে ভিজতে। ইনায়ার পরনে থাকা শুভ্র রঙের শাড়ি নিমিষেই ভিজে গেল। ইনায়া নিজের মতো ভিজতে লাগলো। ইবতিসাম বাড়ি এসে ইনায়াকে কোথাও পেল না। তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে ইনায়াকে না পেয়ে। হঠাৎ মনে হলো ছাদে দেখেনি সে। সিঁড়ি বেয়ে চলে যায় ছাদে। বৃষ্টিতে ভিজে একদম শরীরে থাকা শাড়ি লেপ্টে আছে ইনায়ার শুভ্র রঙা শরীরে। জমে থাকা বৃষ্টির কণা যেন মুক্তদানার মতো চকচক করছে। মুগ্ধতা নিয়ে ইনায়াকে দেখতে থাকলো ইবতিসাম। একটু আগে হওয়া অস্থিরতা নিমিষেই কেটে গেল। ইনায়ার ভিজতে লাগলো। হঠাৎ একজনের ওপর নজর যেতেই ঢোক গিলল। ইবতিসামের চাহনি দেখেই ইবতিসাম ইনায়ার কাছে এসে ইনায়ার একদম নিজের সাথে মিশিয়ে নিল। বুকটা ধক করে উঠল ইনায়ার। ইবতিসাম ইনায়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ডিপলি কিস করতে থাকলো। ইনায়াকে রেসপন্স করতে দেখে অবাক হয়ে গেল ইবতিসাম। তবে কি ইনায়ার সম্মতি আছে ভেবেই বাঁকা হাসল। বুঝে নিল চতুর মস্তিষ্ক, তবুও জিজ্ঞেস করে নিবে ভাবল। কানের কাছে গিয়ে ইনায়া এত আস্তে ডাক দিল, মনে হলো ইবতিসাম নিজেও শুনতে পারেনি। প্রগাঢ় কণ্ঠে বলল, ইয়ানা, তোমার রঙে আমাকে রাঙাতে চাই, তোমার রন্ধে রন্ধে ভালোবাসার পরশ রাখতে চাই, দেবে কি অনুমতি? কথাগুলো বলার সময় ইবতিসামের ঠোঁট স্পর্শ করছিল ইনায়ার কানে। ইনায়ার তনুমন কেঁপে উঠল। দুজনে ভিজে একাকার। ইনায়া ইবতিসামের বুকে মাথা রাখল। এতেই যা বোঝার বুঝে ফেলল ইবতিসাম। পাজা কোলে তুলে নিল তার অতি প্রিয় শখের নারীকে। বিছানায় বসিয়ে দিল ইনায়াকে। ইনায়া দৌড়ে গেল জানালার কাছে। ইবতিসাম পেছন থেকে এসে ইনায়াকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে ইনায়ার ব্লাউজটা খুলে ফেলে পিছন দিক থেকেই চুমুতে চুমুতে ভরিয়ে দেয় ইনায়ার পিঠ। এক পর্যায়ে ইনারের হুকটা দাঁত দিয়েই খুলে দিল, যার কারণে ইনার নিচে পড়ে গেল। ইনায়ার শরীরে উপরের অংশ উন্মুক্ত হয়ে যায়। ইনায়ার সারা শরীরে শিহরণ জেগে ওঠে। শাড়ির কুচিতে টান দিতে দিতেই খুলে গেল পুরো শাড়িটি। ইনায়াকে কোলে তুলে নিয়ে বেডে শোয়ায়। ইবতিসাম রিমোটের সাহায্যে পর্দা নামিয়ে দিল জানালার। ইউ আর মেক মি ফাকিং ক্রেজি। Don't blame me for your psychosis. ইউ আর মাই ফিজিক্স। ইনায়ার গলার ভাঁজে গালে নাকে বুকে ঠোঁটে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। চরম উন্মাদনায় ইনায়া ইবতিসামের চুল খামছে ধরল। ইবতিসাম ইনায়া আর নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে অর্ধেকটা শরীর ঢেকে দিল। তারপর পাড়ি দিল নিজেদের ভালোবাসার সুখের রাজ্যে। দুটো শরীর, দুইটা সত্তা যেন এক হলো। ভালোবাসার দুটি মানুষ একে অপরের মাঝে ডুবে দিল। আর সাক্ষী হয়ে রইল বর্ষণের রাত, যে বর্ষণেই লেগেছিল প্রণয়ের ছোঁয়া। ইনায়া নগ্ন শরীরে চাদর মুড়িয়ে শুয়ে আছে ইবতিসামের উন্মুক্ত বুকে। ইনায়ার আজকের কথা ভেবেই মুখের রক্তিম আভা ছড়িয়ে গেছে। ইবতিসাম আজকে কতটা পাগলামি করেছে, মানুষটাকে সামলাতে হিমশিম খেয়ে গেছে সে। ইনায়ার সারা শরীরে ব্যথা হয়ে গেছে। ইবতিসাম ইনায়ার দিকে তাকাতেই মুচকে হাসল। ইনায়ার শরীরে তার দেওয়া দাগগুলো দেখে, আপনি আজকে ইয়োর ভয়েস মেক মি অ্যাটম সিংস বেবি। ইনায়ার বুকটা ধক করে উঠল এমন কথায়। মনে মনে আওড়ালো, আমি তো ভাবিনি আমার জীবনে এমন একজন মানুষ আসবে যে আমায় এত ভালোবাসবে। ভাবতে ভাবতে উপলব্ধি করলো সে শূন্যে ভাসছে। মানে ইবতিসাম ইনিয়াকে কোলে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। একে ছাড়ুন, ওখানে কেন নিয়ে যাচ্ছেন? রোমান্স করতে। ইনিয়া লজ্জা পেয়ে মুখ গুজল ইবতিসামের প্রশস্ত বুকে।
ইবতিসাম সোজা গিয়ে ইনিয়াকে রাখলো শাওয়ারের নিচে। শাওয়ার ছেড়ে দিতেই ইনিয়ার শরীরে জ্বালা শুরু হয়। ইবতিসামের দেওয়া দাগগুলোতে পানি পড়তেই জ্বলে ওঠে। কিছু সময় পর ইবতিসাম ইনিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে কিস করতে লাগলো। ইবতিসাম বাথটবে লিকুইড সোপ ঢেলে দিল। পুরো বাথটব ফেনায় ভরে গেল। ইনিয়া এসব কিছুতে ভীষণ লজ্জা লাগছিল, তাই সে উঠে যেতে লাগে। ইবতিসাম ততক্ষণে নিজেও অনাবৃত হয়ে বাথটবে চলে যায় আর ইনিয়াকে টান দিয়ে বাথটবে ফেলে দেয়। ইনিয়া গিয়ে পড়ে ইবতিসামের বুকের ওপরে। তখন তুমি বলতে চেয়েছিলে আমি আজকে কি? আজকে রাতে অনেক জ্বালিয়েছেন আমায়। দাও এখন আদর করে দিই। জ্বালিয়েছি বলেছ যখন। কোথায় কোথায় দেখি একটু। ইনিয়ার কান গরম হয়ে গেল। কী সব বলছে এতক্ষণে? এসব করে এখন কেমন ভাব করছে যেন সে কিচ্ছু জানে না, বোঝে না, কিছুই করেনি। একেবারে লজ্জা নেই এই লোকের। হাসকি ভয়েসে ইবতিসাম ইনিয়ার কানের কাছে গিয়ে বলে, কি ভাবছো ইয়ানা জান? আবার আদর লাগবে নাকি? ডু ইউ ইমাজিন আস ইন দিস পজিশন? চুপ করুন। ইবতিসাম ইনায়াকে নিজের দিকে ঘুরিয়ে পেশেন্টলি কিস করতে থাকে। ইনায়া ঘুম ভাঙে দুপুর 1টায়। সারা রাতে ঘুম না আসার কারণে সকালে ঘুমিয়েছিল। পাশে ইবতিসামকে দেখতে পেল না। ইনায়া ফ্রেশ হয়ে এসে একটা কালো 3 পিস পরে নিচে আসে। এসে দেখতে পায় আহানের সাথে কথা বলছে ইবতিসাম। ইনায়াকে দেখতে পায়নি পেছনে ঘুরে বসার কারণে। ইনায়া সাইড দিয়ে গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে রুমে যায়। আজকে রুমেই খাবার খেলো ইনায়া। ইবতিসাম রুমে আসে আর ইনায়াকে জানায় ইনায়ার মামা কল করেছে, কথা বলবে। ইনায়া তার মামার সাথে কথা বলে ইবতিসামকে তার ফোন দিয়ে দেয় আর বলে, মামার বাড়ি যাব আর গিয়ে থাকবো ওখানে। অনেক দিন হয়েছে মামাকে দেখি না। ইবতিসাম মানা করতে চাইলেও ইনায়ার মুখের দিকে তাকিয়ে না বলতে পারল না। ঠিক আছে। কেটে যায় 3 দিন। এই 3 দিনে ইনায়ার সাথে ইবতিসাম কোনো যোগাযোগ করেনি। ইবতিসাম আজকে তাদের গ্যাংয়ের সদস্যদের সাথে কথা বলছে। ব্ল্যাক হান্টার সম্পর্কে তাদের কাছে এখন সব তথ্য রয়েছে। এখন শুধু সময় বুঝে অপারেশনে যাবে তারা, তাই সবাইকে প্রস্তুত থাকতে বলছে। ইবতিসাম অফিসে গিয়ে মিটিং রুমে চলে যায়। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে মিটিং চলছে। ইনায়া আজকে কলেজে গেছে। কিছুদিন পরেই তার পরীক্ষা, তাই আজকে কলেজে যেতেই হবে। এই কয়দিন যা হলো, কলেজে গিয়ে তার বান্ধবীর সাথে দেখা হতেই খুব খুশি হলো ইনায়া। কলেজ এর গেটে থেকে বের হতেই দেখতে পায় ইবতিসামের গার্ডদের ইনিয়ার কাছে এসে বলে, ম্যাম, স্যার আপনাকে যেতে বলেছে আমাদের সাথে। বলেই গাড়ির গেট খুলে দেয়। ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইবতিসাম ইনায়াকে এনেছে অফিসে তার গার্ডে দিয়ে। ইনায়া ইবতিসামের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকিয়ে দেখতে পায় ইবতিসামকে। সিঁড়ি দ্বারা বেয়ে হিম হিম শিহরণ বয়ে কাঁপিয়ে তুলল তার হৃদয়। নীলাভ চোখের দিকে কেবল তাকিয়েই রইল। মনের ভেতরে অভ্যন্তরীণ শূন্যতা দেখে পূর্ণ হয়ে গেল। ইবতিসাম ইনিয়াকে একদম তার বুকে চেপে ধরে বলল, ডিড ইউ মিস মি সুইট হার্ট? আমি আমি আপনাকে প্রতিটা ক্ষণ খুব খুব মিস করেছি। আমার আপনাকে ছাড়া শূন্যতায় ভরে গিয়েছিল মন। আপনার কাছ থেকে দূরে থেকে আমার ভেতর যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছিল। আপনাকে না দেখে আমার মরুভূমিটায় অবস্থা হয়েছে। আপনি খুব খারাপ। আমার কোনো খোঁজ নেননি, আমার সাথে যোগাযোগ কেন করেননি? আপনি কেন এমনটা করলেন? জানেন আমার কতটা কষ্ট হচ্ছিল। ইবতিসাম মনে মনে ভাবে তার বউটা তার প্রেমে পড়েছে। ভেবেই মুচকি হাসল। যোগাযোগ তো তুমিও করনি। আমি দেখতে চাচ্ছিলাম আমাকে ছাড়া কতদিন থাকতে পারো। বাট বিলিভ মি জান, আমি নিজেই পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে। আর তুমি এতক্ষণ এত কিছু বললে, নিজেই তো চলে গিয়েছিলাম আমার কাছে। একটা ফোনও করনি। মামার কাছে যাবার আগে ফোন দিয়ে দিইনি আমি। আর ফোনে আমার নাম্বার সেভ করা ছিল। তুমি সেটা দেখোনি এটা আমাকে বলবে না, বিকজ তুমি দেখেছিলে। কই ফোন তো আসলো না। আর রইল আমার খোঁজ নেওয়ার কথা। এই কয়দিন তুমি কি করেছো, কোথায় গেছো, সবটা জানা আমার। তুমি কি করে ভাবলে তোমার খোঁজ আমি রাখবো না? ইবতিসামের শরীরের পুরুষালী ঘ্রাণ আর কড়া পারফিউমের গন্ধে এনায়া মাতোয়ারা। এনিয়ার চুলে ঘ্রাণ নিতে থাকে ইবতিসামের যেন এক নেশা, যা না পেয়ে এতদিন মরণপ্রায় অবস্থা। ইনায়াকে তুলে ইবতিসাম তার ডেস্কে বসিয়ে দিল। ইবতিসাম ইনিয়ার চুল ছেড়ে গলায় চুমুতে ভরিয়ে দিচ্ছে আর তার এক হাত ইনিয়ার কোমরে বিচরণ করছে। সেই আঁকাবাঁকা পথ ধরে এগোচ্ছে।
ইনিয়ার শরীর কেঁপে কেঁপে উঠছে। এক পর্যায়ে ইনিয়ার পক্ষে ইবতিসামের স্পর্শ অনুভব হতেই তার সারা শরীর কেঁপে কম্পন ধরে গেল। খামচাচ্ছে ধারালো ইবতিসামের শার্ট। ইবতিসাম তার হাসকি ভয়েসে বলে, Don't you ever fucking walk away from me again, darling. Don't fucking let me. দরজায় কেউ নক করছে বারবার। শব্দ পেয়ে ইনায়া ইবতিসামের কাছ থেকে দূরে সরে যায়। ইবতিসাম বিরক্ত হয়, নিজের শার্টটা ঠিক করে বলে, Come in. আহান এসেছে। স্যার আমাদের এখন আরেকটা মিটিং আছে, এটা বলতেই এসেছিলাম। ইনায়া অন্যদিকে এক কোনায় দাঁড়িয়ে আছে, তার লজ্জা লাগছে। ইস, লোকটার প্রতিটা কথা মারাত্মক। ঠিক আছে। আহান চলে যায়। ইবতিসাম ইনিয়াকে বলল, দূরে থেকেছ আমার থেকে, এই শাস্তি তোমাকে আজ পেতে হবে। ইনিয়া তো ভয় পেতে থাকে, কি শাস্তি দেবে এই লোকটা। ইনিয়াকে বাড়ি পাঠিয়ে দেয়। ইবতিসাম কাজ সেরে বাসায় আসে, এসেই খুঁজতে লাগে ইনিয়াকে। কোথাও দেখতে না পেয়ে রাগ হয়। এই মেয়েকে আজ পেলে ওকে ডাবল শাস্তি পেতে হবে। ইনিয়া বুঝতে পেরেছে এখন ইবতিসামের সামনে পড়লে ওকে খেয়ে ফেলবে, তাই তো লুকিয়ে আছে। ইনায়া বাড়ির স্টোর রুমে বসে আছে ঘাপটি মেরে। হঠাৎ খেয়াল করে বাড়ির সব লাইট অফ হয়ে গেল। কি ব্যাপার, সব লাইট অফ হয়ে গেল কেন? অন্ধকারে ছেয়ে গেছে পুরো বাড়ি, আর এত নিস্তব্ধ কেন সব। ইনিয়ার এবার ভয় লাগতে শুরু করেছে। আস্তে আস্তে রুম থেকে বের হতে থাকে। অন্ধকারই হঠাৎ কারো বুকের সঙ্গে ধাক্কা খায়। কানে আসে, সুইট হার্ট। ইনিয়ার আত্মা কেঁপে ওঠে। ইনায়া আচমকা ইবতিসামের সামনে থেকে ছুটে ছাদে চলে যায় আর হাঁপাতে থাকে। ইবতিসামও আস্তে ধীরে হেঁটে চলে যায় ছাদে, আর ইনিয়াকে ধরে একদম কাছে নিয়ে আসে। ইনিয়া বলল, আমায় প্লিজ শাস্তি দিন না। ইবতিসামের হাসি আসলো। ইনিয়া একদম বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে রেখেছে। ইবতিসাম বলে, হ্যাঁ, তোমার কথা রাখতে পারি কি? যদি তুমি নিজের থেকে আমাকে এসে কিস করো। ইনিয়া তো লজ্জা পেয়ে যায়। না, এই লোক কখনো পাল্টাবে না। ইনিয়া পিছাতে থাকে, হঠাৎ পা পিছলে পড়ে যায়। ইবতিসাম তাকিয়ে দেখে ইনিয়া নিচে পড়ে আছে। এমনিতেই বৃষ্টি হচ্ছে, দুইজনেই রাতের বেলায় ভিজিয়ে গেছে। ইবতিসাম ইনিয়ার কাছে এসে ইনিয়াকে দেখতে থাকে কোথায় ব্যথা পেয়েছে। ইনিয়া ইবতিসামের বিচলিত হতে দেখে জানায়, খুব একটা ব্যথা পাইনি, কোমরে একটু ব্যথা পেয়েছি। ইবতিসাম ইনিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি আমার কাছ থেকে আর কখনো দূরে যাবে না, মনে থাকবে। সহজ সরল স্বীকারোক্তি। আচ্ছা। দুইজনের ওপর বৃষ্টির ফোঁটা পড়ছে। ইনিয়া তো ইবতিসামের এত কাছে, তার শরীর পুরো জমে গেছে। ইবতিসাম ইনিয়ার কপালে চুমু দিয়ে দেয়, এরপর ইনিয়ার ঠোঁটে ডিপলি কিস করতে থাকে। ইনিয়াকে কোলে তুলে নিয়ে রুমের দিকে চলে যায়। কেটে যায় 1 মাস। ইনিয়ার এক্সাম আজকে শেষ হলো। ইনিয়ার ইবতিসাম এই 1 মাসে দুইজনের মধ্যে ভালোবাসাটাও আরও গভীর হয়েছে যেন। ইনিয়া ইবতিসামের বাড়িতে থেকেই সব এক্সাম দিয়েছে। মিসেস রেহনা বলে দিয়েছে ইনিয়া যেন এই বাড়ি থেকেই সব এক্সাম দেয়। এই কয়েকদিনে বাড়ির সকলের সাথে সম্পর্কটাও অনেক উন্নতি হয়েছে। ইনিয়াকে এই বাড়ির সকলেই ভালোবাসা, আর সাথে ইনিয়া নিজেও। আর ইবতিসামও ব্যস্ত হয়ে পড়ে ব্যবসার কাজে। তবে সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায় যখন ইনিয়ার নিষ্পাপ মুখশ্রী দেখে। ইবতিসামের মনের মধ্যে আলাদা একটা শান্তি বিরাজ করে ইনিয়াকে পেয়ে। মিস্টার ইশতিয়াক চৌধুরীর ডাকে সবাই চলে আসে ইবতিসাম ছাড়া। ইশতিয়াক চৌধুরী বলে, ইনায়া আর ইবতিসামকে ডেকে আনো। ইনায়া ইবতিসামকে আসতে বলে। ইবতিসামের আসতে মন চায় না, তবুও আসে। ভাবে জরুরি কিছু হবে, না হলে বাবা ডাকবে কেন। ইবতিসাম আসতেই ইশতিয়াক সাহেব বলেন সবার উদ্দেশ্যে, আমি চাই তোমরা মানে তিয়াশা, আরিশা, আরিয়ান, ইনায়া, ইবতিসাম ঘুরে এসো লন্ডন থেকে। ইনায়া আর তিয়াশা এক্সাম শেষ হলো, আর আরিশা, আরিয়ান, ইনায়া, ইবতিসাম কোথায় বিয়ের পর ঘুরতে যাওয়া হয়নি তোমাদের, তাই ভাবছি তোমরা লন্ডনে যাও। আমাদের বাড়ি আছে সেখানে। আর ইবতিসাম, আমাদের লন্ডনের অফিসে কিছু সমস্যা হয়েছে, সেটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো। তাই আমি চাই তুমি গিয়ে দেখো সবটা। আর তিয়াশা, আনিশা, ইনায়ারও ঘুরতে যাওয়া হলো। ইবতিসাম বলল, ঠিক আছে। ওরা তো ভীষণ খুশি হয়ে যায়। ওরা সবাই লন্ডনে পৌঁছে গেছে, লং জার্নি করে এসেছে, তাই সবাই যার যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে থাকে। পরের দিন ইবতিসাম অফিসের জন্য চলে যায়। ইনায়া সারাদিন অপেক্ষা করে, ইবতিসাম ফেরে না।
তার মনটা একটু খারাপ হয়ে যায়। এদিকে আরিয়ান এখানে আসতো, তাই সব কিছু চেনাই আছে। আর তিয়াস দুবার এসেছিল। ইনিয়া আর আরিশা একদম নতুন। আরিশা ভীষণ এক্সাইটেড এখানে এসে, বাইরে ঘুরে দেখতে চায়। আরিয়ান বলল, চলো ইয়ানা, আমাদের সাথে ঘুরে এসো বাইরেটা। ইনিয়া তৈরি হয়ে নেয়। আরিয়ান ওদের নিয়ে আশপাশটা ঘুরে দেখায়। একটা পার্কে গেল ওরা। ইনিয়া আর তিয়াশা একসাথে আছে, আর আরিশা আরিয়ানকে একটু স্পেস দিচ্ছে। ওরা বাড়িতে ঢুকে রাত করেই রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে নিয়েছে। ইবতিসাম ফোন করে জানিয়েছে আসতে লেট হবে, তাই ওরা বাহিরে খাবার খেয়ে নেয়। ইনিয়ার রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম বাড়ি ফেরেনি। ইনিয়ার মনটা আরও খারাপ হয়ে যায়। তিয়াশা আর ইনিয়া গল্প করে কাটিয়ে দেয়, আর বাড়ির সামনে বাগান আছে, সেখানে তারা কিছু সময় কাটায়। আরিশা আর আরিয়ান বের হয়েছে ঘুরতে। এভাবেই রাত হয়ে যায়। ইনিয়ার ভালো লাগছে না, তাই একটু ব্যালকনিতে দাঁড়ায়। গিয়ে দেখতে পায় ইবতিসাম বাসায় আছে। ইনিয়ার কি হলো? ও দৌড়ে সিঁড়ি দিয়ে নামে। ইবতিসাম বাড়িতে ঢুকতেই ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ইবতিসামকে জড়িয়ে ধরে ইনিয়া কাঁদতে থাকে। ইবতিসাম বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা। আসলে লন্ডনের অফিসের সমস্যা সমাধান করতে সময় লেগেছে, তাই তো বাড়িতে আসেনি। ইয়ানা যান আর কাঁদে না। এই বুঝিয়ে বলে ইনায়াকে রুমে নিয়ে যায়। ইনায়াকে সবটা বলে অফিসের সমস্যার কথা। ইনায়াও জানতো, তবুও ইনায়াকে ইবতিসামের শূন্যতা ভোগাচ্ছিল। তাই তো দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়েছে ইবতিসামের বুকে। পরের দিন ওরা সবাই মিলে প্ল্যান করেছে আজকের রাতে বারবিকিউ পার্টি করবে। বাগানের এক সাইডে বারবিকিউ হচ্ছে, আর এক সাইডে বসার জায়গা করেছে। সেখানে সুন্দর করে একটু ডেকোরেট করেছে। এই পার্টিতে যোগ হয়েছে তিয়াশার মামাতো ভাই তুষার আর মামাতো বোন নিধি। তিয়াশার মামারা লন্ডনেই থাকেন। পার্টিতে সবাই বসে গল্প করছে। ইবতিসাম এক সাইডে ফোনে কথা বলছে। তুষার বলে, চলো ট্রুথ আর ডেয়ার খেলি। তিয়াস, আনিশা, নিধি, আরিয়ান সবাই বলল, হ্যাঁ হ্যাঁ চলো। চলো শুরু করা যাক তাহলে। প্রথমেই তিয়াশার ট্রান পড়ে। তিয়াস ডেয়ার নেয়। এরপর নিধি বলে, তোমাকে একটা কথা বলবো, এটা অভিনয় করে বোঝাতে হবে, না পারলে তোমার রুমে সব মেকআপ আমার। তিয়াস তো নিজেকেই বকছে। কেন যে ডেয়ার নিলাম, এখন যদি না পারি তাহলে আমার সব মেকআপ নিয়ে যাবে নিধি। নিধি একটা মুভির নাম বলে, সেটা তিয়াশা বোঝাতে থাকে, কিন্তু ভালো মতে বোঝাতে পারছে না। সবাই এটা ওটা বলছে, মিলছেই না। তিয়াশা আরও বোঝাতে থাকলে সবাই ভাবে কি হতে পারে, ভাবতেই থাকে। তখনই তুষার বলে ওঠে, হ্যাপি নিউ ইয়ার। এটা একটা মুভির নাম। আসলে তিয়াশা বারবার শাহরুখ খানের পোস্ট দেখাচ্ছিল। এখন শাহরুখ খানের মুভি এটা বুঝলেও সঠিকটা বোঝাতে পারছিল না, কারণ শাহরুখ খানের অনেক মুভি আছে। এরপর আনিশার দিকে পরে আনিশার বলা হয় তাকে আরিয়ানকে কিস করতে। আনিশা তো অনেক শাই ফিল করে, তবুও আরিয়ানের কাছে গিয়ে ওর কপালে একটা চুমু খায়। আরিয়ান তো অবাক। এরপর আসে ইয়ানার ট্রান। ইয়ানা এসব দেখে ট্রুথ নেয়। ইনিয়ার প্রশ্ন করে সে প্রথম যখন প্রপোজ পেয়েছে তার অনুভূতি কেমন ছিল, আর সে উত্তর হিসেবে কি দিয়েছিল। ইনিয়া বলল, আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি তেমন ছেলেদের সাথে কথা বলতাম না। হঠাৎ রাস্তায় পথ আটকে বলল সে আমায় পছন্দ করে, আর আমার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছে, আর তার হাতটা দেখায় আমায়। আমি ভয় পেয়ে দৌড়ে চলে আসি। এই ছিল ঘটনা। তবে ছেলেটা ভীষণ হ্যান্ডসাম ছিল, আর দেখতেও খুব মায়াবী। ইবতিসাম কথাটা শুনে ইনিয়ার দিকে তাকায়। রাগে তোর চোখ মুখ লাল হয়ে যায়। ইনিয়ার মুখে অন্য ছেলের কথা শুনে ইবতিসাম চলে যায় সেখান থেকে। তা দেখে ইনায়া কিছুটা আন্দাজ করতে পারে। কেন যে আমি কথাটা বললাম। ইস। ওরা সবাই খাওয়া দাওয়া করে নেয়। ইনিয়া রুমে এসে দেখে ইবতিসাম সিগারেট খাচ্ছে। ইনিয়া বুঝতে পারে ইবতিসাম কেন রাগ করেছে, তাই সে বলতে থাকে, আমি অনেক সরি, আর এমনটা বলবো না প্লিজ, কথা বলুন। ইনিয়া অনেকবার সরি বলে। তখনই ইবতিসাম বলে, হ্যাভ ইউ কাম হিয়ার টু ফরগিভনেস? ইয়েস। দেন আন্ডার্স। আজকে ইনিয়াকে নিয়ে ইবতিসাম বেরিয়েছে। ইনিয়া আজকে সাদা রঙের লং ফ্রক পরেছে, আর চুলগুলো ছেড়ে দেওয়া। মুখে নেই কোনো কৃত্রিম সাজ, তাতেই যেন অনেক সুন্দর লাগছে তাকে। ইবতিসাম বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে আসে, যেটা ছিল চারদিকে জঙ্গল, খুবই নির্জন, তবে ভীষণ সুন্দর।
চারদিকটা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। ইবতিসাম জানে ইনায়ার প্রকৃতির কাছে থাকতে ভীষণ পছন্দ, আর সে এরকম পরিবেশ পছন্দ করে, তাই তো এখানে নিয়ে আসে। ইবতিসামের নিজেরও পছন্দ এরকম জায়গা। সে এখানে একটা বাড়ি অনেক আগেই কিনে নিয়েছিল। মাঝে মধ্যে এখানে আসতো ইবতিসাম। এই বাড়িটা রাস্তা থেকে কিছুটা দূরে আর নির্জন পরিবেশে। ইনিয়ার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়ে গেছে। সে ইবতিসামের প্রতি ভীষণ খুশি হয়। তার পছন্দ মতো একটা জায়গা নিয়ে এসেছে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। ইনিয়া ইবতিসামকে বলে, চলুন না ওই দিকটা ঘুরে আসি। ইনিয়া আর ইবতিসাম হাত ধরে সামনে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেল একটা সুন্দর জলাশয়, যেখানে পানি খুব স্বচ্ছ ছিল, নির্মল বাতাসও ছিল সেখানটায়। একটা দোলনা দেখতে পায় ইনিয়া। দেখেই উঠে বসে দোলনায়, আর ইবতিসাম এগিয়ে এসে পেছন থেকে দোল দিচ্ছে। ইনিয়ার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। মনে মনে বলে উঠল, এত সুন্দর একটা সময় আমার জীবনে আসবে আমি কখনো ভাবতেই পারিনি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, ইবতিসাম আমার জীবনে এসেছে। আমাকেও এত ভালোবাসবে কেউ আমি তো ভাবতেই পারিনি কখনো। ইবতিসাম ঘাসের ওপর শুয়ে পড়ে, আর ইনিয়াও এসে ইবতিসামের পাশে তার হাতের ওপর শুয়ে পড়ে। প্রিন্সেস, আমাকে একটা ঠোঁটে কিস দাও। তুমি আমার কাছাকাছি আসলেই আমি কন্ট্রোললেস হয়ে যাই। ইনায়া তো শুনে উঠে দৌড়ে সামনে পালায়। ইবতিসামও পিছন পিছন দৌড় দেয়। ইনায়া জলাশয়ের সামনে গিয়ে হাঁপাতে থাকে। ইবতিসাম বলল, অনেক দৌড় করিয়েছে, এবার থামো। ইনিয়া থামে না, পিছাতেই থাকে। একসময় পিছলে জলাশয়ের পানিতে পড়ে যায়। ইবতিসাম হেসে ওঠে। এবার ইনিয়া জলাশয়ের অন্যদিকে চলে যায়। ইবতিসামও পানিতে নেমে পড়ে। এগিয়ে ইনিয়ার কাছে গিয়ে কোমর পেঁচিয়ে ধরে। ইনিয়ার ভেজা ওষ্ঠে ইবতিসাম তার ওষ্ঠ মিলিয়ে দেয়। এক সময় পর ইবতিসাম ইনিয়াকে ছেড়ে দেয়। ইনিয়া হাঁপাতে থাকে। উঠে পড়ে দুইজন। ইনিয়ার শরীরে সাদা ফ্রকটা লেপ্টে আছে, শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট। ইবতিসামের নজর সরছেই না। ইনিয়াকে নিয়ে জলাশয়ের পাশে সবুজ ঘাসের মধ্যে শুইয়ে দিয়ে কিস করতে থাকে। ইনিয়া সারা মুখে গলায় ইবতিসামের ঠোঁটের স্পর্শ পেতেই ইনিয়াও খেই হারিয়ে ফেলে। ওরা দুইজন ব্যতীত ওখানে আর কেউ দূর দূরান্ত পর্যন্ত আছে বলে মনে হয় না। ইনিয়া ইবতিসামের স্পর্শে কন্ট্রোল হারিয়ে ফেলছে। ইবতিসামও উন্মাদনা বাড়ছে যেন। ইনিয়ার শরীরে থাকা জামাটা ইবতিসাম খুলে ফেলে। ইনিয়া তো লজ্জায় লাল হয়ে আছে। ইবতিসামও নিজের পোশাক খুলে ফেলে এবং সেখানে দুজনে অন্তরঙ্গ মুহূর্ত পার করতে থাকে। এই প্রকৃতির মাঝে ইবতিসাম যেন তার প্রিন্সেসকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ইনিয়া ওয়াশরুমের দরজা খুলে বের হতেই শ্রুতিমধুর শব্দ শুনতে পায়, যেটা ছিল ভীষণ সুন্দর। শব্দের উৎস খুঁজতে রুমের বাইরে এসে দেখে আরেকটা রুম থেকে শব্দ ভেসে আসছে। সেখানে গিয়ে দেখতে পায় ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে, আর সামনে বড় একটা বারান্দা, যেটা ছিল খোলা, সাদা পর্দা দেয়া। সেটা বাতাসে দুলছে, আর রুমের একপাশে পিয়ানো রাখা। সেখানে বসে ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে। ইনিয়া দাঁড়িয়ে সেটা দেখছে। ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসো। আপনি পিয়ানো বাজাতে পারেন? কত সুন্দর বাজাচ্ছিলেন। ইয়াপ, আমি যখন এখানে আসি তখন পিয়ানো বাজাই। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, ভীষণ সুন্দর। শিখবে তুমি? আপনি শেখাবেন আমায়? আমি শিখতে চাই। খুশিতে ইবতিসামের গলা জড়িয়ে ধরে ইনায়া। ইনায়াকে তুলে বসিয়ে দিয়ে পিয়ানো বাজানো শেখাতে থাকে। চাঁদের আলো এসে পড়ছে ইনায়ার শুভ্র রঙা গায়ে। এতে ইনায়াকে মোহনীয় করে তুলছে, আর ইনায়ার শরীরে থাকা ঘ্রাণ ইবতিসামকে পাগল করে তুলছে। ইবতিসাম ইনায়াকে পিছন থেকে জড়িয়ে ঘ্রাণ নিতে থাকে, আর কাঁধ থেকে জামা নামিয়ে উন্মুক্ত পিঠে চুমু দিতে থাকে। ইনিয়ার তো প্রাণ যায় যায় অবস্থা। ইনিয়াকে নিয়ে বেডরুমে চলে যায়, আর সেখানে নিয়ে এক এক করে ইনিয়ার আর নিজের সব পোশাক খুলতে থাকে। ইনিয়ার পায়ের কাছে গিয়ে চুমু দেয়। এতে ইনিয়া বিছানার চাদর খামছে ধরে। ডু ইউ লাইক দ্যাট? ইনিয়া তো ইবতিসামের স্পর্শে বেসামাল হয়ে পড়েছে। ইনিয়া চোখ বুজে ফেলে। তারা আরও একবার ভালোবাসতে থাকে একে অন্যকে। ইনিয়া ইবতিসামের বুকে শুয়ে আছে। দেখে ইবতিসামের চোখ বন্ধ। তাহলে কি ঘুমিয়েছে? ইনিয়া আর ঘুম আসছে না, তাই ভাবে উঠবে সে। কিন্তু এই নগ্ন শরীরে কিভাবে উঠবে? তাকিয়ে দেখে সোফার এক পাশে টাওয়াল আছে,
আর তার জামা তো ইবতিসাম খুলেতে গিয়ে ছিঁড়েই ফেলেছে। তাই টাওয়ালটা গায়ে জড়িয়ে ব্যাগ থেকে আরেকটা ড্রেস আনবে। ব্যাগটা সামনের লিভিং রুমে রয়েছে। উঠে টাওয়ালটা পেঁচিয়ে নেয়। এরপর যেই না বের হবে রুম থেকে তখনই ইবতিসাম প্রগাঢ় কণ্ঠে বলল, ইউ লুক প্রিটি হট। ইনায়া মাথা নিচু করে এটা শোনে। তার মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। লজ্জা পাচ্ছ কেন? তোমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার ঠোঁটের ছোঁয়া পাইনি। লোকটা আমাকে ওনার অসভ্য কথা দিয়ে মেরে ফেলবে। ইনায়া দৌড়ে অন্য রুমে চলে আসে। সেখানে পিওনো রাখা রয়েছে। ইস, লোকটা তো ভীষণ অসভ্য। ইবতিসামও পিছনে এসে ইনায়ার টাওয়াল খুলে নিজে সেটার মধ্যে ঢুকে পড়ে আর পিয়ানোর টুলটায় বসে ইনায়ার হাত ধরে পিয়ানো বাজাতে থাকে। সকালে কিচেনে ইনায়া রান্না করছে। এখানে আসার আগে ইবতিসাম ব্যাগে রান্নার জিনিস নিয়ে এসেছিল। ইনায়া এর ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, তাই উঠে কিচেনে চলে এসেছে। ইনায়া রান্না করছে প্রায় শেষের দিকে। হঠাৎ পেছন থেকে ইবতিসাম ইনায়ার কোমর জড়িয়ে ধরলো আর ইনায়ার গালে চুমু দিল। ওহ আপনি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? হঠাৎ করে এমনভাবে এসেছেন, তাই কখন উঠলেন? ইনায়া ইবতিসাম ব্রেকফাস্ট করে নিল। ইবতিসাম একটু বাইরে গিয়েছে। ইনায়া সেই পিয়ানোর রুমটার গেল। কাল রাতের কথা ভাবতেই তার লজ্জা লাগছে। এই রুমটা ভালো করে দেখা হয়নি। আজকে দেখে এই রুমটার একটা সাইডে বুক সেলফ আছে যেখানে অনেক রকমের বই রয়েছে। ইনায়ার খুব ইচ্ছে হলো দেখতে। ইনায়া কয়েকটা বই নিয়ে দেখল। তার থেকে একটা নিয়ে বারান্দার সাইডে চলে আসলো। ইবতিসাম দেখে ইনায়া বই হাতে নিয়ে বসে আছে। কি করছো? এই তো বই দেখতে পেলাম ওই রুমটাতে, তাই ওখান থেকে বই নিয়ে আসলাম। আচ্ছা, তোমাকে আমি বই পড়ে শোনাই, আর আমিও শুনি। অনেকদিন ধরে পড়া হয় না সেভাবে। ইবতিসাম হাতে নিল বইটা। ইনায়াকে বই পড়ায় শোনাচ্ছে। ইনায়াও মন দিয়ে শুনছে। এটা ছিল একটা উপন্যাস। পড়া শেষ হলে ইবতিসাম বলে, চলো আজকে একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। কোথায়? আসো আমার সাথে। ইনায়া আর ইবতিসাম হাঁটতে থাকে। ইনায়া বলে, চলো না একটু দৌড়াই প্লিজ একসাথে। ইবতিসাম ইনায়ার হাত ধরে ইনায়াকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল ওরা, তাই ঘাসের ওপরে বসে পড়ল। ইবতিসাম তো শুয়ে পড়েছে। ইনায়াকেও টান দিয়ে ইবতিসামের বুকের ওপর ফেলে দেয় আর আকাশের দিকে তাকায়। আকাশটা খুব সুন্দর। দুইজন স্বচ্ছ আকাশ দেখছিল। কিছুক্ষণ হাঁটার পর ইনায়া দেখতে পেল একটা ঝর্ণা। ইনায়া ভীষণ খুশি হয়ে যায়। ইবতিসামকে বলল, আমি যাই ঝর্ণার কাছে। হুম। ইনায়া ঝর্ণার নিচে দাঁড়ায়। দাঁড়াতেই ঝর্ণার ঠান্ডা স্বচ্ছ পানিতে ইনায়ার শরীর ভিজে যায়। ইবতিসাম দাঁড়িয়ে ইনায়াকেই দেখছিল এক ধ্যানে তাকিয়ে। ইনায়া দুষ্টমি করে পানি ছিটা দেয় ইবতিসামকে। ইবতিসামের ধ্যান ফেরে। আরেকবার পানি ছিটা দিতেই ইবতিসাম বলে, দাঁড়াও, তোমার দুষ্টুমি করে দেখাচ্ছি। ইনায়া হেসে বলল, আমাকে ধরতে পারলে তো। এই বলে ঝর্ণার পাশে দিয়ে দৌড়ে চলে যায়। ঝর্ণার পানি পড়ায় সামনে একটা পুকুরের মতো তৈরি হয়েছে। ইবতিসাম ঝর্ণায় গোসল করে। তারপর সামনে থাকা জায়গা নেমে গেলে ইনায়াও আসলো। ইবতিসাম ইনায়াকে নিয়ে পানির নিচে ডুব দেয়। এত স্বচ্ছ পানিতে পানির নিচেও একে অন্যকে দেখা যাচ্ছিল। ইবতিসাম ইনায়াকে কাছে টেনে নিয়ে ঠোঁটে একটা চুমু খেল। ইনায়া পানির নিচ থেকে উঠে পড়ল। এই আপনি অশুভতমি করেন কেন সব সময়? ইবতিসাম হাসতে থাকে। তোমার সাথে অসভ্যতা আমি করবো না তো কার সাথে করবো ইয়ানা জান? রাতের বেলা ইনায়াকে বসিয়ে ইবতিসাম ওর চারদিকে গোলাপ ছিটাচ্ছে। চারদিকে রয়েছে মোমবাতি। সেই আলোয় ইনায়ার শুভ্র রাঙ্গা গায়ের রঙে তার ঢেউ খেলানো চুল সব মিলিয়ে ইবতিসামের কাছে যেন ইনায়াকে একটা পরী লাগছে। ইয়ানা জান, লেট মি নো হুইচ স্টার্স ইউ প্রিফার, দ্য ওয়ান্স অ্যাবাভ ইউ অর দ্য ওয়ান্স আই মেক ইউ সি। ইবতিসাম একটা মিউজিক প্লে করলো আর ইনিয়ার দিকে হাত বাড়িয়ে দিতেই ইনিয়া ইবতিসামের হাতে হাত রাখে। ইবতিসাম ইনিয়াকে নিয়ে ডান্স করতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইবতিসাম, আপনি আমার সব ড্রিম পূরণ করেছেন। আমি সত্যি খুব ভাগ্যবতী, আপনার মতো একজন মানুষকে আমি আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি। ইবতিসাম চেয়ারে বসেছিল। ইনিয়া বলল, ঘুমোবেন না? ইবতিসাম ইনিয়াকে কাছে টেনে কোমর জড়িয়ে ইনিয়ার গলায় চুমু দিতে থাকে আর আস্তে আস্তে তার শরীরে চেপে ধরে। ইনিয়াকে নিয়ে সাদা গোল বিছানার দিকে অগ্রসর হয়। পরের দিন ইবতিসাম আর ইনিয়া ফিরেছে। আজকে ইনিয়ার মনটা ফুরফুরে।
ইবতিসামের কাছে খুব ভালো লাগছে তার। ইনায়া জান খুশি হয়েছে। এক হাত দিয়ে ইনিয়ার হাত নিয়ে হাতে কিস করে। হঠাৎ ইবতিসামের গাড়ির দিকে লক্ষ্য করে গুলি চালায়। ইবতিসাম বুঝতে পারে তাদের গাড়িকে ফলো করছে। শহরের কাছাকাছি এসে পড়েছিল প্রায়। এই রাস্তায় এমনটা হবে ভাবেনি। অনবরত গুলি চালাচ্ছেই পিছনের গাড়ি থেকে। ইনিয়া ভয় পেয়ে যায়। ইবতিসাম তার নিজের পিস্তল বের করে পিছনে থাকা গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি ছুড়তে ওই গাড়ি আর এগোয় না। ইবতিসাম দ্রুত গাড়ি চালায়। সামনে দেখতে পায় দুইটা গাড়ি ব্লক করে আছে। ইবতিসাম ইউটার্ন নেয়। এক বিপদ থেকে রক্ষা পেতে না পেতেই আরেক বিপদ। ওদের গাড়িটিকে পিছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দিয়ে ফেলে। সেটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। ইবতিসাম গাড়িতে পড়ে আছে। কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে আছে। ইবতিসামের কপাল বেয়ে রক্ত পড়ছে। ইবতিসাম আস্তে আস্তে চোখ খোলে। সব কিছু মনে পড়ে যায়। পাশে তাকাতেই ইনিয়াকে দেখতে পায় না। কোথায় গেল? অনেক কষ্টে গাড়ি থেকে নেমে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তার মাথা কাজ করছে না ইনিয়াকে না পেয়ে। তাহলে কি তার ইনিয়া জান সে হারিয়ে ফেলল? না। একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল ইবতিসাম। ইনিয়াকে একটা রুমে হাত পা বেঁধে রাখা হয়েছে। চোখ খোলার পর নিজেকে এমনভাবে দেখে ভয় পেয়ে যায়। আর তখনই মনে পড়ে অ্যাক্সিডেন্টের কথা। ইবতিসাম কোথায় আর এখানে কেন সে? ইবতিসামের কিছু হলো না তো? ইয়ানা চিল্লাচিল্লি করছে। ভিতরে দুইজন লোক আসে। আমাকে এখানে আটকে রেখেছেন কেন আপনারা? আমায় ছেড়ে দিন প্লিজ। লোকগুলো জানায়, আপনাকে কিডন্যাপ করা হয়েছে ম্যাম। আপনি আমাদের স্যারের কথা ছাড়া কোথাও যেতে পারবেন না। কে আপনাদের স্যার? আমায় ছেড়ে দিন প্লিজ। তারা কিছু না বলে রুমে তালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর ইনিয়া কাঁদতে থাকে। তখন ইনিয়াকে না পেয়ে ইবতিসাম ভাবে তাদের ওপর অ্যাটাক করা হলে এই অ্যাক্সিডেন্ট। এখন সবটা মিলাতে পারল। তার মানে ইয়ানাকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু কে? চারদিকে লোক লাগিয়ে দিল ইনিয়াকে খোঁজার জন্য। নিজেও খোঁজে সারাদিন। যখন কোনো খোঁজে পাচ্ছে না, ইবতিসামের ভেতরটা ছটফট শুরু করে। তার ইনিয়ার ক্ষতি হয়ে গেলে না ভাবতে পারছে না সে। সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। ইনিয়ার কিছু হলে সে সব শেষ করে দেবে। ইনিয়ার হাত পা বেঁধে রাখা ছিল, তা এখন নেই। তবে ইনিয়া আছে একটা পুরনো মতো বাড়ির জেলখানার ভেতরে। তার শরীরে কেটে ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায়। কাঁদতে কাঁদতে তার বেহাল দশা। ইটালির মাফিয়া গ্যাং ব্ল্যাক হান্টারের লিডার মাতেওর কথা মতো ইনিয়াকে কিডন্যাপ করা হয়েছে। স্যার, মেয়েটাকে কথা মতো বন্দি করা হয়েছে। কিন্তু স্যার, আপনার শত্রুতা তো ইবতিসাম চৌধুরীর সাথে। তাহলে ওনাকে না ধরে এনে? কারণ আমার ছোট ভাই ইয়ানাস ইবনিয়াসের কাছে বন্দি আছে। ওর ওয়াইফকে এখানে বন্দি করা হয়েছে কারণ ইবনিয়াসের সাথে বিনিময় করব। আর আমি জানি ওর ওয়াইফ ওর উইক পয়েন্ট। ওর হাতে যখন মার্ক পড়েছে, এত সহজেই পাওয়া সম্ভব না। ইনিয়া দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। এদিকে মাতোও আসে সেখানে। এসে ইনিয়াকে দেখতে থাকে আর মনে মনে ভাবে, এবার বুঝলাম ইবতিয়াম চৌধুরী এই মেয়েটিকে কেন বিয়ে করেছে। ইনিয়াকে দেখে মাতোর মনে দুষ্টু বুদ্ধি আটে। একবার তার ভাইকে পেয়ে গেলে তখন এই মেয়েকে তার নিজের কবরে আর ইবতিসামকে সুযোগ বুঝে মেরে ফেলবে। ইবতিসামকে একজন জানায়, স্যার, ম্যামের জুতা পাওয়া গেছে রাস্তায়। ওই রাস্তায় কিছু দূরে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওখানে কি আটকে রেখেছে। ইবতিসাম দ্রুত গাড়ি নিয়ে চলে যায় সেখানে। একজন গার্ড ইনিয়ার জুতো নিয়ে আসে। ইবতিসাম বাড়ির ভেতরে ঢুকে খুঁজতে থাকে। কোথাও কিছু পায় না। ইবতিসামের অবস্থা খারাপ। ইবতিসাম ইনিয়াকে না পেয়ে উন্মাদের মতো করতে থাকে। এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সবাই জোর করে হসপিটালে ভর্তি করায়। আরিয়ান, আরিশা, তিয়াশা ওরাও সাথে আছে। বর্তমানে ইবতিসাম হসপিটালের বেডে শুয়ে আছে আর ভাবছে। হঠাৎ মনে মনে আওড়ালো, মাতেও? তাই যদি হয় তাহলে তার জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে মাতেও। আমি আসছি তোকে ধ্বংস করতে। তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস। ইউ হার্ট মাই প্রিন্সেস, উইল গিভ ইউ ওয়ার ফাকিং বাস্টার্ড। ইবতিসাম হাতের ক্যানোলা খুলে বেড থেকে নেমে বের হয়ে যায়। বন্দি ইনায়া ভাবতে থাকে এখান থেকে কিভাবে বের হবে। ইবতিসাম কোথায় আপনি? এদিকে ইবতিসাম বেরিয়ে পড়েছে। গত কয়েকদিন মাতোর সব খবর নিয়ে নিশ্চিত জানতে পারে ইনিয়াকে ওরাই কিডন্যাপ করেছে আর অ্যাটাকও ওরাই করেছিল।
ইবতিসাম এইবার তার গ্যাংয়ের সদস্যদের নিয়ে মাতোর বাড়ি যায়। সেখানে এক প্রকার যুদ্ধ হবে, সেই প্রস্তুতি নিয়েই গেছে। মাতো পায়ের ওপর পা তুলে মদ খাচ্ছে আর ভাবছে সে যেভাবে কাজটা করছে ইবতিসাম ধরতে পারবে না। কালকে ওকে জানাবে তার ওয়াইফ বন্ধি মাতোর কাছে। তার ভাই কোথায় আছে না বললে মেরে ফেলবে এবং তার ভাইয়ের বিনিময়ে তার ওয়াইফকে দেবে। তারপর প্রতারণা করে ইবতিসামকে মেরে ফেলে তার ওয়াইফকে নিজের করবে। এই মেয়েকে কালকে দেখার পর থেকে বাসনা জেগেছে আমার মনে। এই মেয়েকে আমার চাই। এমন সময় তার দরজা ভেঙে ভেতরে ইবতিসাম ভেতরে ঢুকেই মাতোর নাকে এক ঘুষি মারে। মাতোয়া নিচে পড়ে গেলে ওর কলার ধরে টেনে উঠিয়ে গলা চেপে ধরে বলে, মাদার ফাকার, আমার ইয়ানা কই? বল, কি করেছিস তুই? এমনভাবে গলা চেপে ধরেছে এখনই মারা যাওয়ার উপক্রম। আহান এসে হাতটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। আরও সদস্যরা এসে তার পর ছাড়ায়। স্যার, এদিকে প্লিজ আসুন। ইবতিসামকে নিয়ে একটু অন্যদিকে নিয়ে যায়। স্যার, ভুলে যাবেন না ম্যাম কিন্তু ওনার কাছে বন্দি আছে, তাই আমাদের আগে জানতে হবে ম্যাম কই আছে, আর সেটা উনিই বলতে পারবেন। এদিকে মাতো তার ফোন থেকে মেসেজ করে দেয়, বল, আমার ইয়ানা কই আছে? তাহলে আমার ভাই মর্ককে ফেরত দে। ওকে ছেড়ে দিলে তারপর পাবে তোর বউ ঠিকানা। ইবতিসাম গিয়ে ওকে মারতে থাকে আবারও। এইবার মাতো চুপ থাকে না, ও প্রতিহত করে। দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাইরে থাকা মাতোর লোকদের ইবতিসামের গ্যাংয়ের সদস্যরা মেরে ফেলে, আর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই কাজটা ওরা করে ফেলে। প্রথমত তারা কৌশলে তাদের সদস্যদের একজনকে পাঠিয়ে রেখেছিল, তাই তাদের ব্যাপারে তথ্য দিয়ে জেনেছে তাদের অস্ত্র আর অবস্থান সম্পর্কে। ইয়ানাকে যেখানে বন্দি করা হয়েছে সে বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তোর ওয়াইফকে আর পাবি না, ওকে আমি শেষ করে দেব। আমি জানি তোর একমাত্র দুর্বল পয়েন্ট তোর ওয়াইফ। তাকে মারলে তুইও মরবি, একদম ভেঙে চুরমার হয়ে যাবি তুই। ইবতিসাম আর সহ্য করতে পারে না। এইবার মাতো ওকে ইচ্ছামতো মারতে থাকে, রক্তে ভেসে যাচ্ছে। লাস্ট পর্যায়ে মাথায় বন্দুক ধরে বলল, বল, কোথায় রেখেছিস ইয়ানাকে? মাতো নিজের প্রাণ রক্ষার্থে ভয়ে ঠিকানাটা বলে দেয়। সাথে সাথে ইবতিসাম মাতোর কপালে শ্যুট করে দিয়ে বেরিয়ে যায়। ইবতিসাম তাড়াতাড়ি নিজের হেলিকপ্টার নিয়ে সেই লোকেশনে পৌঁছায়। গিয়ে দেখতে পায় বাড়িটায় আগুন জ্বলছে। ইবতিসামের সেই আগুনের মধ্যে ভেতরে ঢুকে যায়। চারদিকে আগুন, কোথাও খুঁজে পায় না ইনায়াকে। ইবতিসাম পাগল প্রায় ইনায়াকে না পেয়ে। এদিকে ইবতিসামকে ভেতরে থেকে নিয়ে আসে আহান আরও কিছু সদস্য মিলে। কিছু জায়গা পুড়ে গেছে ইবতিসামের। ইবতিসাম বাইরে এসে পাগলের মতো করতে থাকে। আহানের তার স্যারের এই অবস্থা দেখে কষ্ট লাগে, এমনভাবে ভেঙে পড়তে দেখে। ইবতিসামের এমন হাল এর আগে কখনো দেখেনি। কাঁদতে কাঁদতে হঠাৎ দেখতে পায় একটা ফাইল। হাতে নিয়ে দেখে এটা তো ইনায়ার পায়েল। তার মানে ইয়ানা? সামনে তাকাতেই দেখে ঘন জঙ্গল, একটু উঠে তাকাতেই দেখে ইনায়ার জামার টুকরো ছোট্ট একটা গাছের সাথে আটকে আছে। ফ্ল্যাশব্যাক। ইনায়া দেখে চারদিকে আগুন, আগুনের ধোঁয়ায় কাঁচতে থাকে সে। আমার জীবনটা কি এখানেই শেষ? আল্লাহ, আর কি ইবতিসামকে দেখতে পাবো না? আচ্ছা, আমি এখানে মারা গেলে ইবতিসাম কি জানবে তার ইনায়া মারা গেছে এখানে? সব যখন শেষ ভাবছিল তখনই দেখতে পায় সামনে পড়ে আছে চাবি। এখানে থাকা গার্ড তাড়াহুড়ো করে যাওয়ার সময় চাবি পকেট থেকে পড়ে গিয়েছিল। ইনায়া হাত বাড়িয়ে আনতে যায়। এদিকে আগুনও ছড়িয়ে পড়েছে চারদিকে। ইনায়া চাবি দিয়ে গেট খুলে বের হয়ে আসে। এসে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়, কারণ তাকে যদি কেউ দেখতে পায় আবার বন্দি করে। ইবতিসাম তার হেলিকপ্টার নিয়ে খুঁজে যাচ্ছে জঙ্গলে। ইনায়া অনেকটা পথ দৌড়ে আসার পর একটা গাছের নিচে বসে পড়ে। তার অবস্থা খুব খারাপ, পানির তৃষ্ণায় মরে যাচ্ছে সে। হঠাৎ সামনে দেখতে পায় একটা খালি জায়গায় পুকুরের মতো। ইনায়া আস্তে আস্তে ওই জায়গাটার দিকে যেতে থাকে। ইনায়া অনেক কষ্টে ওই জায়গাটায় পৌঁছায়, তবে তার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আর একটুও সামনে এগিয়ে যেতে পারছে না, ওখানেই পড়ে রইল। হেলিকপ্টার দিয়ে খুঁজে যাচ্ছে ইবতিসাম। ইনায়া যে জায়গায় আছে জায়গাটা খালি হওয়ায় ইবতিসামের চোখ পড়ল। ওখানে যায় ওরা। ইনায়া নিভু নিভু চোখে দেখছে একদল মানুষ দৌড়ে আসছে, কিন্তু সঠিক দেখতে পারছে না। ইবতিসাম হেলিকপ্টার থেকে নেমেই দৌড়ে ইনায়ার কাছে যেতে থাকে। ইনায়ার কাছে যেয়ে ইনায়াকে বুকে জড়িয়ে নিয়ে অজস্র চুমু দিতে থাকে মুখে।
যেন তার প্রাণ ভোমরা ফিরে পেয়েছে। ইনায়া ও ইবতিসামকে দেখে কাঁদতে থাকে। ইনিয়ার বেহাল দশা দেখে ইবতিসামের বুকটা মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে তার ইনায়া জানের। এই দুই মানব মানবীর একে অন্যের ওপর ভালোবাসার গভীরতা দেখে মুগ্ধ হচ্ছে সবাই। ইনায়া কিছু পরেই অজ্ঞান হয়ে যায়। ইনায়াকে কোলে তুলে নিয়ে ইবতিসাম উঠে দাঁড়ায়। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে ইবতিসাম ইনায়াকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি কোথাও। সব সময় খেয়াল রেখেছে ওর। ইনায়া এখন স্বাভাবিকে আছে, যা গেছে ওপর দিয়ে। এই 2 দিন ইবতিসাম ইনায়ার কাছ থেকেই সরেনি। আজকে ইবতিসাম বেরিয়েছে, তবে ইনায়ার ভালো লাগছে না। লোকটা বেরিয়েছে এখনো আসছে না কেন? আর ফোনও তুলছে না। আচ্ছা, এমন করছেন কেন উনি আমার সাথে? তিয়াশা ইনায়ার রুমে আসে। ভাবি কি করো? এদিকে আসো, চলো আমরা বাগানে যাই। নিচে নামতে নিধিকে দেখতে পায়। নিধি এসেই ইনায়াকে জড়িয়ে ধরে। ভাবি, আমরা বাগানে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? হুম। ওরা 3 জন বাগানে যায়। আনিশা একটু বেরিয়েছে, কি যেন কেনার আছে তাই। তিয়াশা নিধির সাথে গল্প করে ইনিয়ার সময়টা কেটে যায়। এখন 10টা বাজে। ইনিয়া রুমে অপেক্ষা করতে থাকে। ইবতিসামের কোনো খোঁজ নেই। ইনিয়া আর ভালো লাগছে না। ইবতিসামের জন্য টেনশন করতে থাকে। এইভাবেই সময় পার হতে থাকে। এখন সময় 12টার কাছাকাছি। চারদিকে হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। এ কি, সব লাইট অফ কেন? ইনিয়া মনে হয় রুমে কেউ ঢুকেছে। কে কে ওখানে? ইনায়া ভয় পেতে শুরু করে। ইবতিসাম ইনায়ার কাছে এসে একটা ক্যান্ডেল জ্বালায়। হ্যাপি বার্থডে মাই মুন। ইনিয়া তো অবাক হয়ে যায়। ইনিয়ার আজকে জন্মদিন, সে ভুলেই গেছে। ইবতিসাম ইনিয়ার কাছে একটা ছোট্ট চকলেট কেক আনে। ইনিয়া খুশি মনে কেকটা কাটলো। ইবতিসাম 1 পিস কেক তুলে ওকে একটু খাইয়ে দেয়। ইনায়া ইবতিসামকে কেক খাইয়ে দিতে গেলে ইবতিসাম বাধা দেয়। খাবেন না? এভাবে না। এই বলে ইবতিসাম ইনিয়ার হাত থেকে কেক হাতে নেয় আর ইনিয়াকে ইশারা করে খেতে। ইনি এক পাশে কামড় দেয়, সাথে ইবতিসামও কামড় দেয় আরেক পাশ দিয়ে। কেকটা শেষ হয়ে যায়। কেক খাওয়ার সময় ইবতিসামের ঠোঁট ইনিয়ার ঠোঁটের স্পর্শ পাচ্ছিল। ইবতিসাম এইবার কিস করে ইনিয়ার ঠোঁটে। ইনিয়াকে ছেড়ে দেয়। এরপর ইনার গলায় একটা ডায়মন্ডের পেন্ডেন্ট পরিয়ে দেয়। ভীষণ সুন্দর ছিল পেন্ডেন্টটা। ইনিয়ার খুব পছন্দ হয়। ইনিয়াকে নিয়ে ইবতিসাম ছাদের দিকে আসে। আসতেই আনিশা, নিধি, আরিয়ান, তিয়াশা, তুষার জোরে চিল্লিয়ে হ্যাপি বার্থডে জানায়। ইনিয়ার চোখে পানি চলে আসে। আজকের দিনটা এত সুন্দর। পুরো ছাদ ডেকোরেট করা হয়েছে বার্থডে থিমে। ইনিয়াকে নিয়ে কেক কাটে আর সবাইকে ইনিয়া কেক খাইয়ে দেয়। সবাই বেশ মজা করে রাতটা সেলিব্রেট করে। পরের দিন সবাই ইনিয়ার বার্থডে উপলক্ষে ঘুরতে যায়। সন্ধ্যায় টাওয়ার ব্রিজে। এখন ওরা সবাই ওখানেই। তিয়াশা ছবি তুলছে। সেই সময় একটা ছেলে এসে তিয়াশাকে ডিস্টার্ব করছিল। তিয়াশা একটু দূরে, বিধায় অন্যরা দেখছিল না। তুষার হঠাৎ এসে তিয়াশাকে হাত ধরে টেনে নিয়ে যায়। তুই সবসময় এত ছবি তুলিস কেন? আর কান খুলে শুনে রাখ, তোকে যেন আর একা একা না দেখি আমি। সবসময় আমাদের সাথে সাথে থাকবি, বুঝেছিস? তিয়াশার মামা মামি তাদের বাড়িতে সবাইকে যেতে বলেছে। আজকে রাতে সবাই সেখানে যাবে আর ওখানেই থাকবে আজ। ইবতিসাম জানায় ইনিয়াকে নিয়ে কাল যাবে, আজকে ওদেরকে চলে যেতে হবে বলে। ইনিয়াকে নিয়ে ইবতিসাম বাড়ি ফিরে আসে। চারদিকে বর্ষণ শুরু হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। চারদিকে হিমশীতল বাতাস বইছে। ইনিয়া দরজা খুলে দেখতে পায় রোজ আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। ভীষণ সুন্দর। ইবতিসাম চেয়ার টেনে দিয়ে ইনিয়াকে বসায় আর ইনিয়ার হাতে চুমু খায়। আই লাভ ইউ। ইউ আর ইন দ্য ভেরি কোর ইন মাই হার্ট সুইট হার্ট। ইনায়া আর ইবতিসাম ডিনার সেরে নেয় একসাথেই। ইনিয়াকে কোলে তুলে নিয়ে ইবতিসাম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো বেডের মাঝখানে বসিয়ে দেয়। ইনিয়াকে পেশেন্টালি চুমু খেতে থাকে। এক এক করে ইনিয়ার ড্রেস খুলতে থাকে। ইবতিসাম নিজের শার্ট খুলে ফেলে। ইনিয়ার মাঝে ডুব দেয় সে। ইনিয়াও ইবতিসামের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ইবতিসাম হুট করে সরে আসে। ইনিয়া অবাক হয়ে যায়। তবে এইভাবে ইনিয়াকে নিয়ে বেলকনিতেই যায় সে। বেলকনিতে খোলা হাওয়ায় বৃষ্টি এসে তাদের ভিজিয়ে দিচ্ছে। এরপর ইবতিসাম ইনিয়াকে উন্মাদের মতো চুমু খেতে লাগলো। ইবতিসাম আর ইনিয়াকে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে। আর এভাবেই তারা একে অন্যকে ভালোবেসে চলছে প্রতিনিয়ত। হাউ আর ইউ ফিলিং বেবি? ইনিয়া ইবতিসামের চুল খামচে ধরে বলল, ক্রেজি। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি ইবতিসাম। আমি আর পারছি না, প্লিজ। এর মধ্যে কেটে যায় কিছু মাস।
মিসেস রেহেনা আর মিস্টার ইশতিয়াক চৌধুরী সহ বাড়ির সবাই এখন লন্ডনে আছে। বাড়ির সবাই এখানেই এসে পড়েছে তিয়াশা আর তুষারের বিয়ে উপলক্ষে। আসলে তুষার সবাইকে জানায় তিয়াশাকে তার পছন্দ। সবাই ব্যাপারটা ভালোভাবে মেনেও নেয়। তিয়াশাও দ্বিমত করেনি, তাদের বিয়েটা লন্ডনেই হবে ঠিক করে সবাই। তাই বাড়ির সবাই এখানে এসেছে। মিসেস মীরাও খুব খুশি তার মেয়ের জামাই তুষার হওয়ায়। মনে মনে ওনারও ইচ্ছে ছিল তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দেবে। ইনায়া এই কয়েকদিন ভীষণ ব্যস্ত, তার ননদদের বিয়ে বলে কথা। ইনায়া আনিশারা মিলে প্ল্যানিং করে সব শপিং করেছে। ইফতিসামেরও বিয়ে উপলক্ষে কাজ বেড়েছে, তাদের শত্রুর অভাব নেই, তাই সিকিউরিটি গার্ড আরও বাড়িয়েছে। গায়ে হলুদে ইনায়া আজকে ঘাগরা পরেছে, সবার ড্রেসই এমন আজকে। ইফতিসাম আজকে শুভ্র রঙা পাঞ্জাবি পরেছে। ইনায়ার আগে ইফতিসামকে পাঞ্জাবিতে দেখেনি, এই প্রথম দেখল। ইবতিসামকে আজ এত সুন্দর লাগছে যে বারবার চোখ শুধু ওনার দিকেই চলে যাচ্ছে। কি ভাবি, ভাইয়াকে দেখে আজকে তো তুমি ক্রাশ খেয়েছো, দেখেই বোঝা যাচ্ছে। বলেই হাসতে থাকে নিধি। ইনায়ার সাথে সাথে ওখান থেকে অন্যদিকে চলে যায়। একটু আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। ইফতিসাম রুমে এসে বসে আছে, বিরক্ত হয়ে বলল, দূর, ইয়ানা আসছে না কেন এখনো? পরনের পাঞ্জাবির বোতাম দুইটা খুলল, সাইডে থাকা টেবিল থেকে পানি খেল। ব্যস্ত ছিল সারাক্ষণ। বোনের বিয়ে, সবটাই আরিয়ান ইফতিসাম দুই ভাই মিলে সামলাচ্ছে। ইনায়া ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবার সাথে। অনেক রাত হয়েছে বলে মিসেস রেহেনা যার যার রুমে ঘুমাতে যেতে বলেন। যে যার রুমে চলে যায়। ইনায়া রুমে যাচ্ছে, সে সময় আরশের সাথে দেখা হয়। ইনায়ার অস্বস্তি লাগছে সামনাসামনি আরশের মুখোমুখি হওয়াতে। আরশ বিষয়টা বুঝতে পারে, তাই সহজ হওয়ার জন্য বলল, দেখো ইয়ানা, তুমি এখন আমার বড় ভাইয়ের বউ আর আমার সম্পর্কে ভাবি হও। আমাদের দেখা হবে, এটাই স্বাভাবিক। আমি চাই আমাদের মাঝে সবকিছু সহজ হোক। আমি তোমাকে অনেক সম্মান করি। তোমাকে দেখলে মনে হয় তুমি অস্বস্তি বোধ করো আমাকে দেখলে। দেখো, যা হবার হয়ে গেছে, যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। আমি চাই তুমি আর আমার বড় ভাইয়া জীবনে সুখে থাকো। ইনায়া আসছে না কেন এখনো? তা দেখতেই ইফতিসাম রুমের বাইরে আসে। ওপর থেকে দেখে ইনায়া আর আরশকে একসাথে। ইনায়া আরশের দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। তারপর ইনায়া সিঁড়ি দিয়ে ওপরে চলে আসে। আরশও যাচ্ছে তার রুমে। নিধিও সামনের দিকে আসছিল। দুজনেরই ধাক্কা লাগে। এই মেয়ে, কিভাবে চলাফেরা করো? ধাক্কা দিলে কেন আমাকে? আপনি কিভাবে চলাফেরা করেন? বড়দের মুখের উপর কথা বলছো, পাজি মেয়ে। কি? আমি পাজি? হ্যাঁ, আপনি পাজি। অসভ্য লোক। আরও সামনের দিকে চলে গেল। ইনিয়া রুমে ঢুকতেই তাকে কাঁধে উঠিয়ে নেয় ইফতিসাম। ইনিয়া বুঝতে পারে না ইফতিসাম হঠাৎ এমনভাবে কাঁধে উঠিয়ে নিল কেন। একে ছাড়ুন বলছি, এমন কেন করছেন? কি করেছি আমি? ইফতিসাম ইনিয়াকে নিয়ে বিছানায় ফেলে দেয়। নরম বিছানা হওয়ায় ইনিয়া ব্যথা পায়নি। কি করেছি? আর কথা বলতে পারলো না ইনিয়া। তার আগেই ইনিয়ার ঠোঁট জোড়া ইফতিসামের ঠোঁট স্পর্শ করলো। পরের দিন, আজকে তিয়াশা আর তুষারের বিয়ে। ইনায়ার পরনে আজকে খয়েরি রঙের শাড়ি। আজকে ইনায়া খুব বেশি সাজেনি, তাও অনেক সুন্দর লাগছে ওকে। ইতিসাম আজকে ওয়ান লাইট ব্রাউন কালারের স্যুট পরেছে। ওদের ফটোগ্রাফার দেখে বলল, কয়েকটা ছবি তুলে দিই আপনাদের। শিওর। ইনায়া আর ইতিসাম একসাথে কয়েকটা কাপল ছবি তুলে নিল। চারদিকে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, কোনো কিছুর কমতি রাখা হয়নি। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো তুষার আর তিয়াশার। সবাই আলহামদুলিল্লাহ বলল, দোয়াও করলো প্রাণ ভরে। বেশ খানিকক্ষণ আগে বিয়ে শেষ হয়েছে। সবাই স্টেজে আছে, বরকনের সাথে ছবি তুলছে। ইনি আর কেমন যেন খারাপ লাগছে, তাই স্টেজ থেকে নেমে চলে আসে পানি খেতে। পানি খেয়ে উঠতে নেবে এমন সময় মাথা ঘুরে পড়ে যায় ও। ইয়ানা! ইতিসাম দৌড়ে আসে ইনিয়ার কাছে। ইনিয়া বিছানায় শুয়ে আছে। ব্রিটিশ ডাক্তার আনা হয়েছে। বাইরে সবাই টেনশন করছে। ইনিয়ার মামা চিন্তিত কণ্ঠে বলল, আমার মেয়েটার কি হলো? ওকে আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে মানুষ করেছি নিজের মেয়ের মতো। ও এখন অসুস্থ। আল্লাহ, আমার মেয়েটাকে ঠিক করে দাও তুমি। ইতিসাম রুমে আছে আর তার সাথে ডাক্তার। ডাক্তার ইনিয়াকে চেক আপ করে উঠে দাঁড়ালেন। ইতিসাম জিজ্ঞেস করতেই ডাক্তার জানায়, কংগ্রেচুলেশন ইয়াং ম্যান, তুমি বাবা হতে চলেছো। তোমার ওয়াইফ প্রেগনেন্ট, এই জন্য এখন এমনটা হয়েছে। আর ওর খেয়াল রেখো, মেয়েটার বয়স কম।
ইবতিসামের যেন বিশ্বাসই হচ্ছে না, কি শুনলো ও এখনই। আচ্ছা ডাক্তার, ইয়ানার কি কোনো সমস্যা হবে? ওর বয়স তো এখনো কম। ইবতিসাম এত খুশি হয়েছে যে ইনের কাছে গিয়ে ওর হাতে চুমু খেয়ে বলল, আমার ইয়ানা জান, তুমি আমার জীবনে সত্যি আলো হয়ে এসেছো। আমাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার দিয়েছো তুমি। ইনায়া খুশিতে কান্না করে দিয়েছে। আমাদের ভালোবাসার অস্তিত্ব এই পৃথিবীতে আসতে চলেছে। আমি মা হতে চলেছি, আর আপনি বাবা হবেন ইবতিসাম। বাড়ির সবাই কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। বাড়িতে বাবু আছে। সেদিনের পর কেটে গেছে 9 মাস। আনিশা এখন 2 মাসের প্রেগনেন্ট। তুষার আর তিয়াশাও বিয়ের পর সংসার ভালোই যাচ্ছে। টক ঝাল মিষ্টি সম্পর্ক। নিধি আর আরসের মধ্যেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। দুই পরিবার মিলে সামনের মাসেই ওদের দুজনের বিয়ের ডেট ফাইনাল করেছেন। বেশ কিছুদিন পর সবাই এখন হসপিটালে দাঁড়িয়ে আছে। ইনায়ার লেবার পেইন উঠেছিল, ওটিতে নেওয়া হয়েছে ওকে। ইবতিসাম আজকে যেন ভয়ে আছে, চিন্তায় গলা শুকিয়ে আসছে। খুব অসহায় লাগছে ওর নিজেকে এখন। ডাক্তার বলেছে ডেলিভারিতে ইনিয়ার রিস্ক আছে। এটা শুনেই ইবতিসামের অবস্থা পাগল প্রায়। পাগলামো শুরু করে দিয়েছে কঠিন হৃদয়ের ইবতিসাম। আজকের অবস্থা দেখে সবাই অবাক। এভাবে ভেঙে পড়ায় ওকে সামলাতে হিমশিম খাচ্ছে বাড়ির সবাই। একটু পরে ওটি থেকে একজন নার্স বের হয়ে আসে সাদা তোয়ালেতে জড়ানো ছোট্ট একটা বাচ্চা নিয়ে। ইবতিসাম কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নেয় বাচ্চাটাকে। একটা ছেলে বাবু। ইবতিসাম তার ছেলের কপালে পরম স্নেহে চুমু খায়। কিছুক্ষণ পরে আরেকটা নার্স তোয়ালেতে জড়িয়ে আরেকটা মেয়ে বাবু নিয়ে আসে। নার্স জানায় ইয়ানা টুইন্স বেবির জন্ম দিয়েছে। ইয়ানা কেমন আছে সিস্টার? একটা নার্স বলল, ওনার এখন আর ঝুঁকি নেই, 2 ঘন্টা পর ওনাকে কেবিনে দেওয়া হবে। 1 মাস পর ইবতিসাম অফিসের কাজ শেষ করে রুমে ঢুকেছে। এসে দেখে ইশাম ঘুমিয়ে গেছে আর ইফজাকে ইনিয়া ব্রেস্ট ফিডিং করাচ্ছে। ইবতিসাম আর ইনিয়ার মেয়ের নাম ইফজা আর ছেলের নাম ইশাম। ছেলেটা একদম বাবার কার্বন কপি দেখতে। মেয়েটা ইনিয়ার মতোই খুব সুন্দর হয়েছে। দুইটা বাচ্চাই ওদের বাবার মতো নীল রঙের চোখ পেয়েছে। ইবতিসাম ওয়াশরুমে থেকে বের হয়ে দেখছে ইয়ানা ঘুম পাড়ানোর চেষ্টা করছে ইফজাকে। আমার কাছে দাও মেয়েকে। ইনিয়ার কোল থেকে ইবতিসাম ইফজাকে কোলে নিয়ে নেয়। তারপর মেয়েকে নিয়ে রুমের ভেতর হাঁটতে হাঁটতে বাবা মেয়েতে আদুরে আদুরে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর বাবুটা বাবার কোলের মধ্যেই ঘুমিয়ে যায়। মেয়েটা একদম বাবার নেওয়াটা হয়েছে, একদম যেন আদুরে ছোট্ট পুতুল একটা। ইবতিসাম তার মেয়েকে বেডে শুইয়ে দেয়। ইনিয়া এখন শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অনুভব করে সে শূন্যে ভাবছে। এমন সময় দেখে সে ইবতিসামের কোলের মধ্যে। এ কি করছেন? নিচে নামান, আমায় বাবুরা উঠে গেলে কিন্তু কান্না করবে, তখন কিন্তু আবার আপনাকেই ঘুম পাড়ানো লাগবে বাবুদের। ইনিয়াকে নিয়ে ব্যালকনিতে থাকা চেয়ারে বসিয়ে দেয়। ইনিয়াকে বুকের সাথে মিশিয়ে তার কপালে চুমু দিতে থাকে। জানো ইয়ানা, তুমি আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। তুমি আমাকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছ। আমাকে 2টা সন্তানের বাবা হওয়ার সুখ দিয়েছ। আমি ভাবতে পারিনি কাউকে কখনো ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসায় মোড়া পরিপূর্ণ একটি সুখী সংসার উপহার দিয়েছ। ইনিয়া খুশিতে ঠোঁট প্রশস্ত করে হাসল। কথা বলতে বলতে ঝুম বৃষ্টি আসে। ইনায়া আর ইবতিসাম রুমে চলে যায়। আজকে রাতেও 2টি দেহ আবার এক হয়ে গেল। ইনিয়ার শরীরের ভাঁজে ভাঁজে ইবতিসামের স্পর্শ ছড়িয়ে পড়ল। এই রকমই এক বর্ষণে প্রণয়ের আগমন ঘটেছিল, যে বর্ষণে প্রণয়ের ছোঁয়া লেগেছিল। সুন্দর একটা রজনী পার করে স্নিগ্ধ একটা সকাল হলো ওদের জীবনে। সেই সাথে গল্পটি এখানেই সমাপ্ত হলো। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে নতুন গল্প আসছে খুব তাড়াতাড়ি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।